আসসালামু আলাইকুম। উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পের আজকে আমরা মডিউল 3 নিয়ে কথা বলবো। মডিউল 3 হচ্ছে বিনিয়োগের সুফল এবং উদ্যোক্তা উন্নয়ন। এই মডিউল 3 এর আমরা 3.1, 3.2, 3.3 এবং 3.4 নিয়ে ডিসকাশন করব মূলত। বেসিক্যালি এইগুলোর মধ্যে হচ্ছে আজকে যে একজন উদ্যোক্তা হতে হলে কি করতে হবে, উদ্যোক্তার কি কি গুণাবলী থাকা দরকার, কেমন একজন উদ্যোক্তার পথটা হতে পারে, কি কি স্টেপ গুলো নিতে হতে পারে, কি কি সমস্যা ফেস করতে পারে একজন উদ্যোক্তা, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। ওকে, ফার্স্টে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই শুরুতে। আমার নাম হচ্ছে মোহাম্মদ এমদাদুল হক। আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ইউএসডিপিতে অ্যাজ এ ট্রেনার হিসেবে আছি। এছাড়াও এর আগে আমি হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ফর মোবাইল গেম ডেভেলপমেন্ট, এটা ছিল আইসিটি ডিভিশনের একটা প্রজেক্ট, এখানে আমি অ্যাজ এ চিফ ট্রেনার হিসেবে কাজ করেছিলাম। সো ফার্স্টে হচ্ছে উদ্যোক্তা কি, এটা নিয়ে যদি একটু কথা বলি। উদ্যোক্তা কি বলতে গেলে বলতে হবে ফার্স্টে যে উদ্যোক্তা মূলত হচ্ছে আমি নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করব বা নতুন কোনো বিজনেস নিয়ে আমি কাজ স্টার্ট করব। মূলত একজন মানুষ সে হচ্ছে বা একজন ব্যক্তি, উনি চাকরি না করে অন্যকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে বা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার জন্যই উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক করে, ডিসাইড করে। এবং উদ্যোক্তা হতে হলে ফার্স্টে আমি বলবো হচ্ছে মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে আমি কাজটা কেন করছি, কি কারণে করছি, কিভাবে করছি, এবং আমার সামনের পথটা কেমন হতে পারে, একটা ফুল কনসেপ্ট আমাকে রাখতে হবে। কারণ হচ্ছে যে আমাদের মাথার মধ্যে অনেক সময় অনেক রকমের আইডিয়া আসে। এখন সব রকমের আইডিয়াটি নিয়ে তো আমরা কাজ করতে পারবো, যে কোনো একটা আইডিয়া আমাকে সিলেক্ট করতে হবে। কোন আইডিয়াটা আমার জন্য বেটার, কোন আইডিয়াটা নিয়ে আমি ভালোভাবে কাজ করতে পারবো, কোন আইডিয়াটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সে কথা আমি বলতে পারি, তাই না? সো এক কথা আমি যদি বলি যে আমার এমন একটা আইডিয়া সিলেক্ট করতে হবে যে আইডিয়াটার প্রতি আমার ভালোবাসা, আমার আবেগ কাজ করছে, এবং ওই আইডিয়াটা নিয়ে যেন আমি অনেক দূর কাজ করতে পারি, এরকম একটা মেন্টালিটি আমাকে থাকতে হবে। এবং সাথে সাথে হচ্ছে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ উদ্যোক্তা হওয়ার জার্নিটা কিন্তু অনেকটা সহজও না, আবার অনেক কঠিনও না, তাই না? সো প্রত্যেকটা জিনিস সম্পর্কে যখন আমি ভালোভাবে জানতে পারবো, তখন আমি একটা ভালো অবস্থানে যেতে পারবো। এই জন্য হচ্ছে আমাকে প্রতিটা স্টেপ বা প্রতিটা জায়গায় হচ্ছে আমাকে আস্তে আস্তে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যখন আমি ধৈর্য ধারণ করে আগাতে পারবো, ঠিক তখনই হচ্ছে আমি একটা বেটার পজিশনে উদ্যোক্তা হয়ে নিজেকে স্থাপিত করতে পারবো। ওকে, ওকে। এখন হচ্ছে উদ্যোগ কি, উদ্যোগ কি এটা নিয়ে যদি একটু কথা বলি। যেমন ফার্স্টে হচ্ছে আমার ইনোভেশন আইডিয়া। ইনোভেশন আইডিয়াটা কি, যে যে জিনিসটা আগে কখনো ছিল না, একদম নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে ইনোভেশন আইডিয়া। যেমন এখন হচ্ছে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে বা করোনা পরিস্থিতি চলছে, তাই না? সো এই করোনা পরিস্থিতিতে করোনার ওষুধটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, এবং এটা আগে কখনো ছিল না। সো এই করোনার ওষুধটা হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে একটা ইনোভেশন আইডিয়া। ওকে, এখন আমাকে ঠিক করতে হবে আমি ইনোভেশনটা কি আমার কি বেসিস আনবো, মানে আমি কি ফুল কান্ট্রির জন্য আনবো, পুরা দেশটাকে কেন্দ্র করে আমি ইনোভেশনটাকে আনবো, নাকি হচ্ছে আমার জেলা ওয়াইজ, নাকি আমার বিভাগ ওয়াইজ, সেটা আগে আমাকে ফেস করতে হবে। এবং আমি যে বেসিসে ইনোভেশনটা আনবো, ওখানের একটা সমস্যাকে ফাইন্ড আউট করে সেটাকে সলিউশন করতে হবে। বেসিক্যালি যে জিনিসটা আগে কখনো ছিল না, একদম নতুন ভাবে আবিষ্কৃত করাটাকে বলা হচ্ছে আপনার ইনোভেশন আইডিয়া। ওকে, এরপরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সমস্যা সমাধান। উদ্যোক্তা মানে হচ্ছে সমস্যার সমাধান করা, যে একজন উদ্যোক্তাই হচ্ছে সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে ফাইন্ড আউট করবে এবং এগুলোকে একটা সলিউশন করবে। এবং আমি যদি বলি হচ্ছে, এক কথায় যদি বলি যে পুরাতন জিনিসের মধ্যে নতুনত্ব নিয়ে আসাটাই হচ্ছে একজন উদ্যোক্তার কাজ। একজন উদ্যোক্তা সমাজের মধ্যে একটা পরিবর্তন, একটা আহ সম্ভাবনার দিক উন্মোচিত করে। ওকে, এবং বেসিক্যালি হচ্ছে যে সমস্যাগুলোর দ্বারা সমাজে বিভিন্ন প্রবলেম চলছে, যেমন আমাদের লাইফে অনেক সমস্যা আছে। সো প্রত্যেকটা প্রবলেমকে ফাইন্ড আউট করে এগুলোকে যদি আমি সলিউশন করতে পারি, তাহলে এই ছোট ছোট সমাধানগুলাই একসময় একটা বড় সলিউশন হয়ে দাঁড়াবে, এবং আমাকে হচ্ছে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
ওকে। 3 নম্বর পয়েন্টে যদি আমি আসি, ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়াটা কি? যে জিনিসটা হচ্ছে আগে ছিল এবং নতুন কিছু নিয়ে আসা ওই জিনিসটার মধ্যে। এক কথা আমি যদি বলি, পুরাতন জিনিসের মধ্যে নতুনত্ব নিয়ে আসা। যেমন এখন একটা উদাহরণ যদি আমি দিই, যে আমার একটা সুপার শপ আছে। এই সুপার শপে হচ্ছে কি, সবাই এসে বাজার করছে। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে হচ্ছে সবাই বাসায় বসে আছে। এবং আমি আমার কাস্টমারকে ধরে রাখার জন্য কি করলাম? এই সুপার শপের মধ্যে হচ্ছে আমি হোম ডেলিভারিটা এড করলাম। যেটা হচ্ছে আমার আগে ছিল না। এবং এই হোম ডেলিভারিতে মাধ্যমে আমি কি করছি, যে আমার আগে যে কাস্টমার গুলো ছিল ওদেরকে আমি ধরে রাখছি, এবং এই হোম ডেলিভারির মাধ্যমে আমি সবার বাসায় হচ্ছে কি জিনিসগুলো পৌঁছে দিচ্ছি। তার মানে আমি আমার কাস্টমারকে ধরে রাখার জন্য আমার পুরাতন বিজনেসের মধ্যে বা পুরাতন আইডিয়ার মধ্যে নতুন কোনো কিছু যখন অ্যাড করব বা নতুন কোনো কিছু যখন সংযোগ করব, তখন সেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া। ওকে। দেন হচ্ছে লিডারশিপ। লিডারশিপ বলতে বোঝানো হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। যে আমি যদি বলি, আমাদের প্রত্যেকটা এলাকায় হচ্ছে চেয়ারম্যান একজন, বা ডিসি একজন, বা মেম্বার একজন, তাই না? সো আমরা কি করি, যে আমাদের এলাকার বা আমাদের সমাজে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু ওনাদের সামনে যাই, ওনাদের কাছে গিয়ে আমাদের সমস্যাটা বলি এবং ওনারা সেটা সলিউশন করে দেয়। তার কারণ কি? ওনারা হচ্ছেন একজন লিডার। তো একইভাবে হচ্ছে আমাকেও একজন লিডার হতে হবে, মানে আমাকে আমার কোম্পানির নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, আমার হয়তো এখন আইডিয়াটা ছোট, আমার তো এখন আমার আন্ডারে কেউ কাজ করছে না, কিন্তু একটা সময় আস্তে আস্তে আমার আইডিয়াটা বড় হবে, ঠিক একইভাবে কিন্তু আমার কোম্পানিটাও বড় হবে। এবং ওখানে দেখা যাচ্ছে ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন এভাবে কাজ করে। সো এদেরকে নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাবিলিটি একটা আমার মধ্যে রাখতে হবে, যে সবাইকে বুঝা, কে কোন পজিশনে কি চাচ্ছে, কার কেমন সাপোর্ট দরকার, কাকে কিভাবে সাপোর্ট দিলে তার জন্য ভালো হয়, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো, যে হচ্ছে লিডারশিপ, আমরা চেষ্টা করবো অলওয়েজ লিডার থাকতে, কখনো যেন বস না হয়। কারণ আমাদের অনেকে মনে হয় যে লিডার এবং বস হচ্ছে সেম জিনিস। আসলে ধারণাটা তা না। ধারণাটা হচ্ছে লিডার হচ্ছে যে সবাইকে নিয়ে একসাথে কাজ করে এবং অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সেটাকে সমাধান করে। আর একজন বস হচ্ছে, সে অলওয়েজ অর্ডার করে, সে নিজে কিছু করে না, সে অন্যকে দিয়ে করিয়ে নেয়। সো আমি বলবো আমাদের সকলের উচিত, আমাদের সবার একটা টার্গেট থাকা উচিত, সেটা হলো লিডার হওয়া। যেন আমি হচ্ছে বস না হয়ে থাকি, আমি নিজেকে লিডার হিসেবে গড়ে তুলতে হবে। ওকে। এখন হচ্ছে বিনিয়োগ কি? যে বিনিয়োগ বলতে আমরা সবাই বুঝি হচ্ছে মানি ইনভেস্ট করা বা টাকা বিনিয়োগ করা। কিন্তু এই টাকা বা টাকা বিনিয়োগ বা মানি ইনভেস্টের বাইরেও কিন্তু আমাদের একটা বিনিয়োগ করে থাকি আমরা। যেমন কি, যে আমরা আমাদের আইডিয়াটাকে যদি একটা চারা গাছের সাথে তুলনা করি, একটা চারা গাছকে বড় করতে হলে কি করতে হয়? তার মধ্যে পানি দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, তাই না? ঠিক একইভাবে আমার আইডিয়াটাকেও কিন্তু ফার্স্টে আমাকে সময়, মেধা, শ্রম দিতে হচ্ছে। আমি যেমন চারা গাছ থেকে পানি, সার, কীটনাশক দিয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, একটা পর্যায়ে কি হচ্ছে, চারা গাছটা বড় হয়ে আমাকে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে এবং ছায়া প্রোভাইড করছে। ঠিক একইভাবে আমি যখন আমার আইডিয়াটাকে সময় দিব, শ্রম দিব এবং মেধা দিয়ে জিনিসটাকে প্রোগ্রেস করব, তখন কিন্তু আমার আইডিয়াটা বা আমার বিজনেসটাও কিন্তু একসময় বড় হবে এবং এটা একটা বড় আকার ধারণ করবে, তাই না? সো আমাদের কাছে ফার্স্টে মনে হয় যে বিনিয়োগ মানে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে, ব্যাপারটা তা না। বিনিয়োগ মানে হচ্ছে আমি যে আমার মেধাটা দিয়ে, শ্রম দিয়ে, যে আমার সময়টা দিয়ে যে কাজ করছি, এটাও এক ধরনের বিনিয়োগ। হ্যাঁ? যেমন আমরা কিন্তু, আমি যদি বলি, আমাদের ২৪ ঘন্টার মধ্যে কিছু না কিছু সময় কিন্তু আমরা আইডিয়াটা নিয়ে কাজ করছি বা আইডিয়াটাকে প্রোগ্রেস করার জন্য সময় ব্যয় করছি, বা আইডিয়াটা যদি আমার প্রোগ্রেস হয়ে থাকে, ওইটাকে আমি ডেভেলপ কিভাবে করতে হয় সেটা নিয়েও কাজ করছি, তাই না? সো আমি বলবো, ওই যে সময়টা দিচ্ছি, সেটা ১ ঘন্টা হোক, সেটা ২ ঘন্টা হোক, সেটাও কিন্তু একটা বিনিয়োগ। ওকে। সো ফার্স্টে হচ্ছে বিনিয়োগ করতে হলে আমাকে ফার্স্টে হচ্ছে একদম ইনিশিয়াল পর্যায়ে যদি আমি বলি, যে একটা পর্যায়ে হ্যাঁ, আমার টাকা বা মানি ইনভেস্ট করা লাগবে, কিন্তু এর আগে কিন্তু আমাকে মেধা, শ্রম, সময় দিয়ে আমাকে ইনভেস্ট করে হচ্ছে আমার যে উদ্যোক্তা বা আমার আইডিয়াটা, ওটাকে আস্তে আস্তে ডেভেলপ করে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। ওকে। সো আমি এখানে ছবিটার মাধ্যমে বেসিক্যালি একটা চারা গাছের সাথে আমার এই আইডিয়াটাকে হচ্ছে তুলনা করেছি। এখন হচ্ছে উদ্যোক্তার গুরুত্বপূর্ণ বিষয়।
উদ্যোক্তা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে নতুন ব্যবসার ধারণা। যে একজন উদ্যোক্তা মানে কি? যে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসতে হবে। যে নতুন বিজনেস বলতে এমন না যে যেটা কখনো আগে ছিল না। যে এক কথায় পুরাতন জিনিসের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে। পুরাতন জিনিসটা যে প্রচলিত ধারায় চলছিল সেটাকে ভেঙে সেটার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসার জন্য হচ্ছে যে একজন উদ্যোক্তার কাজ, এবং সেটাকে বলা হচ্ছে নতুন ব্যবসার ধারণা। যে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় বা সেটাকে আরো কিভাবে প্রোগ্রেস করা যায়, সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে হচ্ছে নতুন একজন উদ্যোক্তাকে ভাবতে হবে। সেজন্য বলা হচ্ছে নতুন একটা ব্যবসার ধারণা বা নতুন একটা বিজনেস আইডিয়া হচ্ছে জেনারেট করা। ওকে। এরপর হচ্ছে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা। দেশের জাতীয় আয় বৃদ্ধি বলতে ন্যাশনাল ইনকামটাকে বোঝানো হচ্ছে। যেমন আমি যে উদ্যোগটা নিয়েছি, আমার উদ্যোগটা যেহেতু চলমান আছে, এটা থেকে কিন্তু একটা আর্নিং আসবে, তাই না? বা আমাদেরকে হচ্ছে কি যে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। তার কারণ কি আমার প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমাকে ট্যাক্স ভ্যাট প্রোভাইড করতে হচ্ছে। তার মানে কি যে আমি উদ্যোগটা নিয়েছি বলে কিন্তু আমার প্রতিষ্ঠানটা এস্টাবলিশড হয়েছে, আর আমার প্রতিষ্ঠানটা আছে বলে কিন্তু আমার ট্যাক্স ভ্যাট এগুলো আমাকে প্রোভাইড করতে হচ্ছে, এবং এটাও কিন্তু কি আমার একটা ন্যাশনাল ইনকামের সাথে যা অ্যাড হচ্ছে। তার মানে কি আমি একজন উদ্যোক্তা হয়ে আমার দেশের যে ন্যাশনাল ইনকাম সেটাকে আমি কি করছি, প্রোগ্রেস করছি আমার প্রতিষ্ঠানের জন্য ট্যাক্স ভ্যাট এসব প্রোভাইড করে। এছাড়া হচ্ছে যে আমার একটা ইনকাম আসছে মাস শেষে, একটা আর্নিং হচ্ছে। এই আর্নিংটা বা ইনকামটা কিন্তু আমার দেশের অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে, এবং সেভাবে হচ্ছে আমি আমার ন্যাশনাল ইনকাম যেটা বলছি জাতীয় আয়কে বৃদ্ধি করছি। ওকে। এরপরে পয়েন্টটা হচ্ছে সমাজে পরিবর্তন আনা। একজন উদ্যোক্তাই কিন্তু পারে একটা সোসাইটিতে চেঞ্জ নিয়ে আসতে। যে কিভাবে? যেমন একটা উদাহরণ যদি বলি, আমি এবং আমার ফ্রেন্ড মিলে উদ্যোগ নিলাম যে আমরা দুজন মিলে প্রতিদিন 10 জনকে বাজার করে দিব। তার মানে কি আমরা হচ্ছে সমাজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। কারণ এখন করোনা সিচুয়েশন বা পরিস্থিতিতে বলা হচ্ছে যে যে ঘর থেকে বের হওয়া যাবে না, বা ভিড় এড়িয়ে চলতে হবে, বা হচ্ছে জনসাধারণে এড়িয়ে চলতে হবে। তার মানে আমরা মোটামুটি সোসাইটিতে একটা 10 জনের ভিড় কমিয়ে আনছি, এবং প্রতিদিন যে বাজারে 10 জনের একটা গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংটা আমরা কমিয়ে আনছি। সো এভাবে কি হচ্ছে, আমরা সোসাইটিতে একটা চেঞ্জ নিয়ে আসছি, মানুষকে একটা সিকিউরিটি প্রোভাইড করছি। সো এরকম উদ্যোগের মাধ্যমে জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ বললাম, যেমন বিভিন্ন সুপার শপ গুলা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করছে, তাদের প্রোডাক্ট গুলা হোম ডেলিভারির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সো এই যে এই ছোটখাটো পরিবর্তনগুলা বা এক কথায় সিচুয়েশন বুঝে, পরিস্থিতি বুঝে যখন আমি নতুন নতুন আইডিয়া অ্যাড করে কিন্তু আমার উদ্যোগের মাধ্যমে আমার সোসাইটিতে একটা চেঞ্জ নিয়ে আসতে পারি, একটা পরিবর্তন নিয়ে আসতে পারি। ওকে। এরপর হচ্ছে কমিউনিটি ডেভেলপ করা যায়। একজন উদ্যোক্তা কিন্তু পারে কমিউনিটিটা ডেভেলপ করতে। যেমন কিভাবে? যে আমি যেটা বললাম যে আমি আমার ফ্রেন্ড মিলে হচ্ছে কি উদ্যোগ নিলাম 10 জনকে বাজার করে দেব। সো আজকে হচ্ছে আমি ফার্স্ট একজনকে বাজার করে দিলাম। উনি এই বাজারটা পেয়ে তখন উনি কি করলো? পাশের বাসার একজনকে বলল যে ভাই আপনি বাজারে না গিয়ে ওনাকে অর্ডার করলে হচ্ছে উনি বাজারটা করে দিবে। সো তার মানে কি উনি তখন বলল যে আচ্ছা, তার মানে আমি এমদাদ ভাইকে অর্ডার করছি, এমদাদ ভাই আমাকে বাজারটা করে দেবে। তো উনি বলল যে হ্যাঁ অবশ্যই। তো উনি আমাকে অর্ডার করলো, এবং আমি কি করলাম, ওনাকেও আগের জনকে যেভাবে বাজারটা করে দিয়েছি ওনাকে আমি সেম ভাবে বাজারটা করে দিলাম। এই যে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিন্তু প্রথম জনকে যে বাজারটা করে দিয়েছি উনি আমার বাজারে স্যাটিসফাইড হয়ে, আমার বাজারে সার্ভিসে খুশি হয়ে উনি কিন্তু কি করলো, আরেকজনকে আমাকে প্রোভাইড মানে আরেকজনকে সাজেস্ট করলো। তার মানে কি একজনের মাধ্যমে যখন আমার আইডিয়াটা আরেকজনের কাছে ছড়িয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কমিউনিটি, এবং প্রথম জন হচ্ছে এক কথা আমার জন্য এজ এ কমিউনিটি হিসেবে কাজ করেছে। আমার আইডিয়াটা ওনার মাধ্যমে সেকেন্ড জনের কাছে ছড়িয়ে গিয়েছে। ওকে। ওকে। এভাবে হচ্ছে আমি একজন উদ্যোক্তা হয়ে কি করতে পারি, আমার আইডিয়াটার মাধ্যমে যখন আমি একজনকে বেটার সার্ভিস দিব তার মাধ্যমে যখন আরেকজনের কাছে ছড়িয়ে যাচ্ছে, তার মানে কি আমার আইডিয়াটা যখন একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে কমিউনিটি, এবং একজন উদ্যোক্তা কিন্তু তার আইডিয়ার মাধ্যমে পারে একটা কমিউনিটিকে ডেভেলপ করতে। ওকে। এরপরে স্লাইডে যদি আমি আসি, উদ্যোক্তার প্রকারভেদ। উদ্যোক্তার আমি কিছু প্রকারভেদ এখানে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পয়েন্টে আমি যদি বলি একক উদ্যোক্তা। একক উদ্যোক্তা মানে হচ্ছে একজন মানুষের একটা মাত্র বিজনেস, বা এক মানুষ। একক উদ্যোক্তা বলতে বোঝানো হচ্ছে একজন মানুষ এবং একটি মাত্র বিজনেস বা একটি মাত্র আইডিয়া নিয়ে যারা কাজ করছে। যেমন আমি যদি বলি আমি আমার একটা ফার্মেসি আছে, বা আমার একটা পোল্ট্রি ফার্ম আছে, বা আমার একটা মৎস্য খামার আছে। মানে আমি একজন মানুষ, আমার
একটা মাত্র আইডিয়া বা আমার একটা মাত্র বিজনেস আছে। ওকে, তার মানে আমি একজন একক উদ্যোক্তা। এরপর হচ্ছে সিরিয়াল উদ্যোক্তা। সিরিয়াল উদ্যোক্তা বলতে বোঝানো হচ্ছে যখন একজন মানুষের একের অধিক কোনো প্রতিষ্ঠান থাকছে বা একের অধিক কোনো আইডিয়া নিয়ে সে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে সিরিয়াল উদ্যোক্তা। মানে আমি একজন মানুষ, আমার একটা সুপার শপ আছে, আমার একটা পোল্ট্রি ফার্ম আছে, আমার একটা ফার্মেসি আছে। তার মানে আমি একজন, আমার একসাথে ৩ টা জিনিস আছে। একটা সুপার শপ, একটা পোল্ট্রি ফার্ম, একটা ফার্মেসি। সো যখন একজন মানুষের একের অধিক কোনো প্রতিষ্ঠান থাকছে, তাকে বলা হচ্ছে সিরিয়াল উদ্যোক্তা। আর একক উদ্যোক্তা হচ্ছে একজন মানুষের একটা মাত্র প্রতিষ্ঠান বা একটা মাত্র আইডিয়া। আর গ্রুপ উদ্যোক্তা হচ্ছে বেসিক্যালি গ্রুপ উদ্যোক্তার মাধ্যমে হচ্ছে যে পার্টনারশিপ বিজনেস যেটা, সেটাকে বোঝানো হচ্ছে যে আমি যদি একটু বলি যে পার্টনারশিপ বিজনেসটা হচ্ছে বেজোড় সংখ্যা হলে ভালো, বা যেখানে আমরা পার্টনার হিসেবে কোনো বিজনেস করে থাকি সেই পার্টনারশিপটা হচ্ছে বেজোড় সংখ্যাটা থাকা ভালো। জোড় সংখ্যা থাকা যাবে, বাট বেজোড় সংখ্যা থাকা ভালো। যেমন কেন? যে তাহলে হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে আমি যদি ৩ জন পার্টনার থাকি, তাহলে আমার ২ জন যদি একটা ডিসিশন থাকে এ হচ্ছে রাজি থাকে, আর একজন হচ্ছে ওটাতে রাজি হচ্ছে না, তখন হচ্ছে কি আমার ২ জন, যে ২ জন ডিসিশনটাতে রাজি, তখন ওই ২ জন ওই একজনকে হচ্ছে কনভিন্স করতে পারবে। তার মানে কি সে পরবর্তীতে রাজি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আবার দেখা যাচ্ছে আমার ৪ জন হচ্ছে পার্টনার আছে, কিন্তু দেখা যাচ্ছে ২ জন একটাতে রাজি আছে, একটা ডিসিশনে রাজি আছে, আর ২ জন ওই ডিসিশনতে রাজি নেই। তার মানে এখানে ৪ জন, এই ২ জন ২ টা গ্রুপে ভাগ হয়ে গেছে। এ গ্রুপ এ গ্রুপের কথা শুনছে না, আবার এ গ্রুপ হচ্ছে কি এ গ্রুপের কথা শুনছে না। তার মানে কি এখানে ৪ জন ২ টা ভাগে ভাগ হয়ে ২ দিকে চলে যাচ্ছে। তার মানে কি আমার বিজনেসটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে, তাই না? সো এইজন্য বলছি হচ্ছে যে গ্রুপ উদ্যোক্তা বা পার্টনারশিপ বিজনেসের কথা যদি আমি বলি, এই ক্ষেত্রে আমার বেজোড় সংখ্যাটা থাকা ভালো। বেজোড় সংখ্যা থাকলে হচ্ছে আমার ডিসিশন মেকিং বা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি জিনিসটা ভালোভাবে কাজ করতে পারবো। ওকে? এরপর হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য দক্ষতা। মানে আমি একজন উদ্যোক্তা হতে হলে আমার মধ্যে কি, কি গুণাবলী থাকতে হবে, কি, কি দক্ষতা অর্জন করতে হবে সেটা নিয়ে যদি একটু কথা বলি। ফার্স্ট হচ্ছে আমার ওয়াইড নলেজ, মানে হচ্ছে পরিপূর্ণ নলেজ থাকতে হবে বা পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। যেমন আমি কি হতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, আমার লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সম্পর্কে একটা প্রপার নলেজ আমাকে রাখতে হবে। যে আমি আমার যে আইডিয়াটা নিয়ে আমি কাজ করছি, এটা করে আমি কি করতে চাচ্ছি বা এটা নিয়ে আমি কি সলিউশনটা নিয়ে আসতে চাচ্ছি, হ্যাঁ? মানে এটার প্রতি যদি আমার পরিপূর্ণ নলেজটা না থাকে, তাহলে হচ্ছে আমি এটার রেজাল্টটাও কিন্তু ভালো পাবো না। যেমন অনেক সময় হচ্ছে কি আমরা সারাদিন কাজ করছি, আইডিয়া নিয়ে কাজ করছি, কিন্তু হচ্ছে আমার আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য আইডিয়া নিয়ে চিন্তা করছি, কিন্তু আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য অনেক সময় আমরা সময় দিতে পারি না। সো আমি বলব যে সাপোজ আপনার ২৪ ঘন্টার মধ্যে আপনি ১ টা ঘন্টা একটু টাইম বের করুন যে আপনার আইডিয়া নিয়ে কাজ করবেন। যেমন আমি বললাম যে আজকের থেকে আপনি আপনার আইডিয়াটা নিয়ে কাজ করবেন। যেমন আপনি যখনই হয় সেটা রাত ১০টা হতে পারে বা রাত ১১টা হতে পারে। ১ ঘন্টা আপনি টাইম দিলেন। সাপোজ আমি ধরলাম রাত ১১টা, আপনি ডায়েরি কলম নিয়ে বসলেন। যে আপনার যে আইডিয়াটা, সেই আইডিয়াটার নাম লিখলেন। আজকের ডেটটা দিলেন, মাসটা দিলেন, সালটা দিলেন। এরপর হচ্ছে এই ১ ঘন্টার মধ্যে আপনি কি, কি শিখলেন সে পয়েন্ট গুলোকে আপনি লিখলেন। মানে কি পয়েন্ট গুলো, এক কথায় যে যেন কি পয়েন্টটা দেখলে আপনি বুঝতে পারেন যে আপনি কি, কি জিনিস শিখেছেন। এরপরে আজকে আপনি ১ ঘন্টা যা শিখলেন, ওকে, ফাইন। দেন আগামীকাল আবার আপনি বসলেন এবং আগামীকালের ডেট দিলেন, আগামীকালের বিষয়বস্তু লিখলেন, লিখে আপনি আবার নতুন করে যখন শিখবেন, শিখার পরে কি করবেন যে আগের জিনিসটা, যে গতকাল যেটা শিখেছেন সেটা একবার রিভিউ করে নিবেন। তাহলে হচ্ছে কি যে এভাবে যদি আপনি প্রতিদিন কন্টিনিউ করেন, আপনার সামনে কিন্তু থাকছে যে আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করছেন বা কি, কি জিনিস আপনি নতুন করে শিখছেন। তার ফলে কি যে আপনার একটা পরিপূর্ণ নলেজ আসতেছে এবং আপনার প্রোগ্রেসটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে? সো এটাই বলা হচ্ছে যে হোয়াইট নলেজ মানে এক কথায় একটা পরিপূর্ণ নলেজ বা জ্ঞান আহরণ করা। এরপরের পয়েন্টে আমি যদি আসি, উইলিংনেস টু অ্যাজুম রিস্ক, মানে হচ্ছে ঝুঁকি নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। আমাকে ঝুঁকি নিতে হবে। উদ্যোক্তা হতে হলে আমার প্রতিটা পদে, পদে হয়তো আমার জন্য প্রবলেম আসতে পারে, ঝুঁকি আসতে পারে। সেগুলোকে এবিলিটি গুলাকে আমাকে আ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ঝুঁকি নিতে হবে মানে যে শুধুমাত্র আমার যা আছে সব মিলে ঝুঁকি নিবো তা না। আমি একটা বলব যে ঝুঁকি যেভাবে নিতে হবে সেভাবে কিন্তু আমাকে ব্যাকআপ রাখারও চিন্তা করতে হবে। যেমন আমার হাতে সাপোজ ৳১০,০০,০০০ আছে। এখন আমি যদি ৳১০,০০,০০০ এক জায়গায় ইনভেস্ট করে দিই, এখান থেকে আমার প্রফিট আসতে পারে, নাও আসতে পারে। তার মানে আমার সেকেন্ড টাইম কিন্তু একটা সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি ১ম এ ঠিক করলাম যে ফার্স্ট এ আমি হচ্ছে ৳২,০০,০০০ ইনভেস্ট করলাম। আমি আগে দেখলাম বিজনেসটা গ্রো করছে কিনা, বিজনেসটাকে ভালোভাবে
আগাতে পারছি না কেন, কিন্তু দেখলাম যে এখান থেকে আমি আগাতে পারছি না, তখন কি করলাম, আমি বিজনেসটাকে ক্লোজ করে দিলাম। মানে বিজনেসটাকে আগাতে পারছি তখন আমি কি করলাম, বিজনেসটা আবার অফ করলাম, ক্লোজ করে আবার আমি সেটাকে ডেভেলপ করার চিন্তা করলাম। তার মানে কি আমার হাতে কিন্তু 2 লাখ টাকা লস হয়ে গেলে কিন্তু আমার হাতে 8 লাখ টাকা আরো আছে। তার মানে আমি সেকেন্ড আবার বিজনেসটা নিয়ে চিন্তা করা, নতুন কিছু নিয়ে আসার সুযোগ পাবো। কিন্তু আমি যদি হচ্ছে প্রথমে 10 লাখ টাকা ইনভেস্ট করে দিতাম, তাহলে কিন্তু আমার কি, যে সেকেন্ড টাইম একটা যে সুযোগ সেটা আমি পেতাম না। সো এটাই বলবো যে হচ্ছে ঝুঁকি নিতে হবে, বাট বুঝে শুনে, যেন হচ্ছে আমার অ্যাটলিস্ট ব্যাকআপ থাকে। আমি যেন প্রথম স্টেপে যদি প্রবলেম হয় বা ফেলিউর হই, সেকেন্ড স্টেপটা নেওয়ার জন্য যেন আমার ক্যাপাবিলিটি থাকে। হ্যাঁ, যে অনেক সময় আমরা কি হচ্ছে যে ঝুঁকি নেওয়ার কথা চিন্তা করে আমি আমার ব্যাকআপ বা আমার হাতে যা আছে সবকিছুকে আমি তখন ইনভেস্ট করে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমার সর্বস্ব কিন্তু চলে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমার ওপেন মাইন্ড, মানে হচ্ছে খোলা মনে থাকতে হবে, বা অপটিমিস্টিক আউটলুক, মানে আমাকে একটা যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে, আমাকে খোলা মনের হতে হবে, যে আমার আইডিয়াটা সবার সাথে শেয়ার করার ক্যাপাবিলিটি থাকতে হবে, সবাইকে জানাতে হবে। তাহলে হচ্ছে আমি যখন জানাতে পারবো ঠিক তখনই কিন্তু আমি সবার থেকে একটা কি সাজেশন নিতে পারবো। ওকে, এরপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানে পরিবর্তন নিয়ে আসা, যে সমাজের মধ্যে একটা পরিবর্তন, সোসাইটিতে একটা পরিবর্তন আমাকে নিয়ে আসতে হবে আমার উদ্যোগের মাধ্যমে, এবং ওই পরিবর্তন আনার মতো একটা ক্যাপাবিলিটি আমাকে রাখতে হবে। এরপর হচ্ছে সেলফ কনফিডেন্ট। সেলফ কনফিডেন্ট বলতে বললেন তো আত্মনির্ভরশীল, নিজের উপর নিজের বিশ্বাস, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা হচ্ছে অনেক সময় অন্যের কথা পরিচিত হয়ে আমরা আমাদের ডিসিশন মেকিং থেকে সরে আসি। সো ফেলিউর হব আমি, উদ্যোক্তা যেহেতু হতে আসছি, আমাকে হয়তো ফেলিউর হতে হবে, কিন্তু ফেলিউর হওয়া মানেই না আমি হেরে যাব না। একটা কথা যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে আমি যদি এই কাজটাতে ফেলিউর হই, আমার এটা কিন্তু পরবর্তীতে একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। সো নিজের উপর নিজের কনফিডেন্টটা, নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা সবার আগে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো। ওকে, এরপর হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, মানে হচ্ছে এক কথায় নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, আমাকে নেতৃত্ব দিতে হবে। আমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে, আমার যারা টিম মেম্বার আছে, সবার সাথে আমার একটা কোঅপারেশন থাকতে হবে, সবার মেন্টালিটি বুঝতে হবে, কার কি সমস্যা, সে সমস্যাকে নিজের সমস্যা হিসেবে ফাইন্ড আউট করে সেটাকে সলিউশন করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এক কথায় হচ্ছে সবার মেন্টালিটিটাকে নিয়ে বুঝতে হবে, সবার মেন্টালিটিটা বুঝে সবাইকে সাপোর্ট দেওয়ার মতো একটা এবিলিটি নিজেকে রাখতে হবে, যে আমি শুধু অর্ডার করব না, আমি হচ্ছে যে যে সমস্যাটা পড়েছে সবাইকে নিয়ে একসাথে আমি গ্রো আপ করার চেষ্টা করব। ওকে, এরপর হচ্ছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, যে আমার আহ, সব সমস্যাগুলোকে সোসাইটিতে বা সমাজে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে সলিউশন করার উদ্যোগ নিতে হবে। যে পুরাতন জিনিস আছে, পুরাতন জিনিস মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসার উদ্যোগ নিতে হবে। বেসিক্যালি হচ্ছে আগের জিনিসটাকে ভেঙে আমি যদি নতুন কিছু নিয়ে আসার যে উদ্যোগটা, সেটাকে বলা হচ্ছে আমার ইনিশিয়েটিভ। ওকে, সো এরপরে স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমি একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তার মধ্যে একটা পার্থক্য নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা অনেক সময় মনে করি একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা কিন্তু সেম জিনিস। আসলে তা না। এখানে একটা আমি ছবি ডিসপ্লে করেছি। যেমন একজন বিজনেসম্যানও কিন্তু সে $1 দিয়ে একটা তরমুজ কিনেছে। আর একজন এন্টারপ্রেনার যে একজন উদ্যোক্তা, সেও কিন্তু ৳1 দিয়ে একটা তরমুজ কিনেছে। বিজনেসম্যান কি করলো? এই তরমুজটা একটা স্লাইস কেটে সেটা ৳1.50 সেল করছে। তার মানে কি? সে 50 পয়সা প্রফিট করছে। আর একজন উদ্যোক্তা কি করছে, সে স্লাইসটাকে সে জুস বানিয়ে $5 সেল করছে, মানে $5 সেল করছে, তার মানে কি সে $4 কিন্তু প্রফিট করছে। সো সেম জিনিস সেম প্রোডাক্টে নিয়ে এসেছে, বাট যে বিজনেসম্যান সে কিন্তু কি করছে, একটা প্রচলিত ধারার মধ্যে চলছে, আর একজন উদ্যোক্তা কি করে, ওই প্রচলিত ধারাটাকে ভেঙে একটা নতুন কিছু নিয়ে আসে। এটাই হচ্ছে একজন উদ্যোক্তার কাজ, যে বেসিক্যালি পুরাতন জিনিসের মধ্যে নতুনত্ব নিয়ে আসে, যেটা আমি বারবার বলছি। হ্যাঁ, আর আরেকটা যদি আমি বলি, যেমন প্রত্যেক উদ্যোক্তা কিন্তু ব্যবসায়ী, কিন্তু সব ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা না। যে প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু একসময় ব্যবসায়ী হয়ে ওঠে, কিন্তু সকল ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা হতে পারে না। তার কারণ হচ্ছে ব্যবসায়ীর একটা প্রচলিত ধারার মধ্যে সে চলছে, আর উদ্যোক্তা হচ্ছে সে প্রচলিত ধারাটাকে ভেঙে ওই প্রচলিত ধারার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসার জন্য একজন উদ্যোক্তা কাজ করে। এরপরের স্লাইডে যদি যাই, ওকে, নতুন ব্যবসা শুরু করতে হলে অনুপ্রেরণা পেতে কি কি করণীয়? প্রথম পয়েন্টটা হচ্ছে আপনাকে কি বিরক্ত করে তা নিবিড়ভাবে দেখুন। মানে
কোন আইডিয়াটার প্রতি আপনার বেশি ভালোবাসা কাজ করছে, কোন আইডিয়াটার প্রতি আপনার বেশি আবেগ কাজ করছে, কোন আইডিয়াটাকে আপনার বেশি ভালো লাগছে। এক কথায় কোন আইডিয়াটা আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে সেটাকে আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তাই বলা হচ্ছে যে আপনাকে কি বিরক্ত করে তা নিবিড়ভাবে দেখুন। এরপরে পয়েন্টটা হচ্ছে অন্যরা কি করছে তা দেখুন। মানে আমাদের আশেপাশে মানুষজন কি করছে? অনেক সময় হচ্ছে কি আমরা আইডিয়া পাই না। কি করব না করব। এই যে আমার আশেপাশে কিন্তু অনেক আইডিয়া আছে, তাই না? আমি আমার আশেপাশে আইডিয়া দেখেই কিন্তু আমি একটা আইডিয়াকে সিলেক্ট করে ওখানে নতুন কিছু নিয়ে আসতে পারি। যেমন একটু আগে আমি যে ছবিটার মাধ্যমে দেখালাম, একজন উদ্যোক্তা এবং একজন ব্যবসায়ী কিভাবে আ পার্থক্যটা, যে ব্যবসায়ী তরমুজ আনছে, উদ্যোক্তাও তরমুজের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসছে। ঠিক একইভাবে হচ্ছে আমি যদি আমার আশেপাশে দেখি, দেখা যাবে যে আমার আশেপাশে অনেক রকমের আইডিয়া নিয়ে মানুষ কাজ করছে বা অনেক ধরনের জিনিস নিয়ে মানুষ কাজ করছে। সো আমি যখন ওগুলোকে একটু পর্যবেক্ষণ করব, ওগুলোকে একটু রিসার্চ করব, তখন আমি হচ্ছে ওই জিনিসের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসতে পারবো। সেটাই বলা হচ্ছে যে অন্যরা কি করছে দেখুন। তাহলে হচ্ছে আমি অন্যদের জিনিসগুলো যখন একটু দেখে রিসার্চ করব, এনালাইসিস করব, তখনই আমি আইডিয়া পেয়ে যাবো এবং ওই আইডিয়াটা নিয়ে আমি হচ্ছে নিজের মতো করে কাজ করতে পারবো বা নিজে হচ্ছে ওই জিনিসটা নিয়ে সামনের দিকে আগাতে পারবো। ওকে? এরপর বলা হচ্ছে ভবিষ্যতের কথা ভাবুন। যে ভবিষ্যতের কথা বলতে ফিউচারের কথা বলা হচ্ছে যে আমি আ কি লং টার্ম বিজনেস করতে যাচ্ছি নাকি শর্ট টার্ম বিজনেস করতে যাচ্ছি। আগে আমাকে সেটা সিলেক্ট করতে হবে। যেমন লং টার্ম বিজনেস বলতে কি? যেমন আমার একটা সুপার শপ আছে, আমার একটা ফার্মেসি আছে বা আমার একটা পোল্ট্রি ফার্ম আছে। এটা হচ্ছে আমার একটা লং টার্ম বিজনেস। শর্ট টার্ম বিজনেস কেমন? যেমন এখন করোনা সিচুয়েশন এর কারণে কি হচ্ছে আমরা অনেকে যে মাস্ক, পিপি, হ্যান্ড স্যানিটাইজার এগুলো নিয়ে আমরা বিজনেস করছি, তাই না? সো আমি যদি বলি আজকে থেকে ১ বছর আগে যদি আমি জিনিসগুলো আনতাম ওভাবে চলত না। আবার যখন আমার আল্লাহর রহমতে করোনা সিচুয়েশনটা ভালো হয়ে যাবে তখনও কিন্তু আমি জিনিসগুলো আনলে এই জিনিসগুলো কেউ নিবে না। তার মানে কি? এটা আমার একটা শর্ট টার্ম বিজনেস। সো সেটার কথাই বলা হচ্ছে যে ভবিষ্যতের কথা ভাবুন যে আপনি লং টার্ম বিজনেস করতে যাচ্ছেন নাকি শর্ট টার্ম বিজনেস করতে চাচ্ছেন? কোন বিজনেসটা হচ্ছে আপনি রান করতে চাচ্ছেন। ওকে? ওকে। এরপরের স্লাইডে যদি আমি যাই, আ উদ্যোক্তার জন্য টিম। টিমটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট একজন উদ্যোক্তার জন্য। যেমন কি আমি যদি বলি এ টিমের মধ্যে ২ টা পয়েন্ট নিয়ে যদি আমি একটু কথা বলি, হেলথ এবং স্মার্টনেস। এই ২ টা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কেমন? যেমন হচ্ছে আমার আ যে মোবাইল আছে, আমার যে ঘড়ি আছে, আমার যে ল্যাপটপ আছে, এটা কিন্তু আমার স্মার্টনেস। আপনি কিন্তু চাইলে স্মার্টনেসটা নিয়ে যেতে পারেন বা কপি করতে পারবেন। কিন্তু আপনি চাইলে কিন্তু হেলথটা কখনো নিতে পারবেন না, তাই না? বা হেলথটা কিন্তু আমার থেকে আপনি নিতে পারেন। ঠিক একইভাবে এখানে বিজনেসের মধ্যে কিভাবে হেলথ বা স্মার্টনেস আসছে, যেমন আমি যদি বলি হচ্ছে আমার একটা গ্রাফিক ডিজাইন কোম্পানি আছে। আমার যে গ্রাফিক ডিজাইনের যে ব্যানারটা বা যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আমার কি? সেটা কিন্তু স্মার্টনেস। কারণ আমি এটা কোনখান থেকে দেখে বা কোনখান থেকে কারো আইডিয়া নিয়ে আমি কাজটা করেছি। কিন্তু যে ডিজাইনটা করেছে সে হচ্ছে আমার কোম্পানির হেড। ওকে? সো এটাই বলছি যে আমরা অনেক সময় কি করি যে আমরা আমাদের স্মার্টনেস মানে আমার অফিসের চাকচিক্য, অফিসে এসি লাগানো, গাড়ির জন্য, অফিসের অনেক কিছু আমরা খরচ করি। কিন্তু যখন আমার একজন এমপ্লয়ি একটা সাপোর্ট চাচ্ছে বা এমপ্লয়ি বলছে আমাকে সেলারিটা বাড়িয়ে দিতে, তখন কিন্তু আমরা কি তাকে সে সাপোর্টটা দেই না, তাই না? সো এটাই বলছি যে আ টিমটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাকে হচ্ছে আমার স্মার্টনেস এর দিকে যেভাবে খেয়াল রাখতে হবে ঠিক একইভাবে কিন্তু আমার হেলথটাও কিন্তু ভালো রাখতে হবে। সো আমার হেলথ এবং স্মার্টনেস জিনিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আমি আমার স্মার্টনেস নিয়ে যতই ফোকাস থাকি না কেন, আমার হেলথ যদি ভালো না থাকে তাহলে ওই স্মার্টনেসটা আমার কোনো কাজে আসবে না। ঠিক একইভাবে আমি আমার ঠিক একইভাবে হচ্ছে আমি আমার অফিসের চাকচিক্য বা স্মার্টনেস নিয়ে যতই ফোকাস করি না কেন, আমার টিম মেম্বাররা বা আমার যে এমপ্লয়িরা আছে তাদেরকে যদি আমি ভালো সাপোর্ট দিতে না পারি তাহলে হচ্ছে আমার কাজটাও ভালোভাবে হবে না। ওকে? সো এজন্য হচ্ছে আমার উদ্যোক্তা হওয়ার জন্য টিমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার হেলথ এবং স্মার্টনেস ২ টার দিকে আমাকে সমান ফোকাস দিতে হবে। ওকে? সো এরপরের স্লাইডে যদি আমি যাই, আ উদ্যোক্তার চ্যালেঞ্জ এবং সমস্যা। যে একজন উদ্যোক্তা হতে গেলে সে কি চ্যালেঞ্জ ফেস করতে পারে বা কি সমস্যা আসতে পারে সেটা নিয়ে যদি একটু কথা বলি। যেমন ফার্স্ট পয়েন্টটা হচ্ছে স্ট্রেস অফ রানিং এ বিজনেস। মানে একজন উদ্যোক্তা যখন সে উদ্যোগ গ্রহণ করে তার মাথার উপর একটা প্রেশার পড়ে। সে কি করবে, কিভাবে করবে এবং সবকিছু নিয়ে একটা চিন্তার মধ্যে যখন থাকে তখন তার মধ্যে কি একটা স্ট্রেস চলে আসে, তাই না? একটা টেনশন চলে আসে। সেটাকে বলা হচ্ছে একটা চ্যালেঞ্জ বা সমস্যা। ওকে?
এরপর হচ্ছে বিজনেস মডেল। বিজনেস মডেলটা হচ্ছে যেমন এখানে হচ্ছে বিজনেস মডেলের মাধ্যমে আমি আমার কোর ভ্যালু সম্পর্কে জানতে পারবো, আমি কি নিয়ে কাজ করছি সেটা সম্পর্কে জানতে পারবো। আপনারা যদি বিজনেস মডেল লিখে ইউটিউবে সার্চ করেন আর ডিটেলস আপনি বিজনেস মডেলটা সম্পর্কে জানতে পারবেন। এরপর হচ্ছে গভর্নমেন্ট রেগুলেশন, মানে হচ্ছে সরকারি নিয়মকানুন সম্পর্কে আমাকে জানতে হবে যে কোন জায়গায় কিভাবে আমি ট্রেড লাইসেন্স করবো, কিভাবে আমি ভ্যাট সার্টিফিকেট করবো, ট্যাক্স এর জন্য অ্যাপ্লাই করবো। এই জিনিসগুলো আমাকে প্রপার একটা নলেজ রাখতে হবে। বেসিক্যালি একজন উদ্যোক্তা হতে গেলে এই সমস্যাগুলো বা এই প্রবলেম গুলো হচ্ছে আমার জন্য সামনে আসতে পারে। ওকে, এরপর হচ্ছে ল্যাক অফ নলেজ, মানে এক কথা হচ্ছে আমার পরিপূর্ণ জ্ঞানের যদি অভাব থাকে তাহলে এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। যেমন আমাকে প্রপার নলেজ রাখতে হবে, প্রপার জ্ঞানটা আমার মধ্যে রাখতে হবে এবং সবকিছু সম্পর্কে একটা বেটার নলেজ আমাকে রাখতে হবে। তার ফলে কি হচ্ছে আমি আমার যে ল্যাকিংসটা আছে সেটা আমি দূর করতে পারবো। এরপর হচ্ছে মার্কেট কন্ডিশন, যে আমি কোন মার্কেট নিয়ে কাজ করছি, কোন মার্কেট প্লেসে কাজ করব, এটা মার্কেট কন্ডিশন কেমন, মার্কেটটা সাইজ কেমন, এগুলো সম্পর্কে আমার একটা প্রপার ধারণা রাখতে হবে। যেমন সফটওয়্যার একটা মার্কেট, মোবাইল একটা মার্কেট, ল্যাপটপের একটা মার্কেট। সো কোন মার্কেটে আমি কাজ করব সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া আমাকে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে গুড এমপ্লয়ি। গুড এমপ্লয়িটা একটা উদ্যোক্তার টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন বা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু আগে বলছিলাম হেলথ স্মার্টনেস জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, তাই না? সো গুড এমপ্লয়ি কিন্তু একজন এমপ্লয়ির উপরে কিন্তু একটা কোম্পানি ইমপ্রুভমেন্ট বা একটা কোম্পানির ডেমোশন অনেক কিছু ডিপেন্ড করে। সো আমাকে কিন্তু যেভাবে আমার কোম্পানিটাকে ইমপ্রুভ করতে হবে ঠিক একইভাবে কিন্তু আমাকে গুড টিম মেম্বার, প্রপার একটা মানুষ সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং বেসিক্যালি মানুষের মেন্টালিটি, মানুষের সাইকোলজিটা বুঝতে হবে যে কোন এমপ্লয়িটা আমার জন্য বেটার, কোন এমপ্লয়িটা আমার জন্য বেটার না, বা কোন এমপ্লয়িটাকে নিলে আমার কোম্পানিটা ভালোভাবে কাজ করবে, বা কোন এমপ্লয়িকে নিলে আমার কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে, সেটা আমাকে ঠিক করতে হবে। ওকে, সেটাই বলা হচ্ছে গুড এমপ্লয়ি। এরপরে পয়েন্টটা হচ্ছে মার্কেট প্রোডাক্ট। এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কিভাবে কাজ করছি সেটা সম্পর্কে আমার একটা প্রপার ধারণা রাখতে হবে। যেমন আমার টার্গেট অডিয়েন্স কারা। আমি যদি বলি ড্রেসের কথা, আমি কি বাচ্চা শিশুদের ড্রেস নিয়ে কাজ করছি, নাকি আমি ইয়াং জেনারেশন ড্রেস নিয়ে কাজ করছি, নাকি আমি ওল্ড জেনারেশন ড্রেস নিয়ে কাজ করছি, সেটা সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। এক কথা আমার মার্কেট প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে ক্লিয়ার। আমরা অনেক সময় হচ্ছে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা অনেক সময় কনফিউশন পড়ে যায়। যেমন আমার টার্গেট অডিয়েন্স যদি আমি ফিক্স করতে পারি তাহলে কিন্তু আমি আমার মার্কেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো এবং একটা মার্কেট প্রোডাক্টে কিন্তু আমার মার্কেটে ভ্যালুটা বাড়িয়ে দিতে পারে। ওকে, সো আমার আইডিয়া যাই হোক না কেন আমাকে আগে ঠিক করতে হবে আমার মার্কেট প্রোডাক্টটা কি হবে এবং আমার টার্গেট অডিয়েন্স কারা, বা কাদেরকে নিয়ে হচ্ছে আমি কাজ করব, কারা হচ্ছে আমার মূল টার্গেট। ওকে, এরপর হচ্ছে বিল্ডিং এ সেলস টিম, মানে হচ্ছে আমার যেমন সেলস টিম কি করে যে হচ্ছে সেলিংটা বাড়ানোর জন্য তারা কাজ করে, যে আমার কোম্পানির সেলিংটা কিভাবে কি হবে, কত টাকা সেলিং বাড়বে, বা কিভাবে আমার বিক্রিটা বেড়ে যাবে, এটার জন্য হচ্ছে আমার সেলস টিমটা কি কাজ করবে। বিভিন্ন বড় বড় কোম্পানিতে গুলোতে কি হয় যে একজন একটা মার্কেটিং টিম থাকে এবং একটা সেলস টিম থাকে, কিন্তু ছোট কোম্পানিগুলোতে হচ্ছে সেলস এবং মার্কেটিং এর একটা টিম থাকে। সো যেমন আমরা অনেক সময় রাস্তায় বের হলে কি দেখি যে অনেকে ক্যাম্পেইন করছে, ১০০ টাকার সিম ৮০ টাকায় বিক্রি করছে, বা ১০০ টাকার জিনিস ৮০ টাকায় সেল করছে। তার মানে কি তারা সেলিংটা বাড়ানোর জন্য কাজ করছে। এভাবে হচ্ছে যে সেলস টিমের কাজ হচ্ছে আ কোম্পানির সেলিংটা বাড়ানো এবং এই সেলস টিমটাও কিন্তু আমার জন্য, বা সেলিং টিমটা করাও কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ, তাই না? সো এরপর হচ্ছে টেকনোলজি। টেকনোলজি বলতে যে আমি আমার কোন টেকনোলজিটা আমি আমার কোম্পানিতে বা আমার প্রতিষ্ঠানে নিয়ে আসবে এবং ওই টেকনোলজির সাথে কি আমার কাস্টমাররা এঙ্গেজ কিনা, বা ওই টেকনোলজি সম্পর্কে আমার কাস্টমাররা কতটুকু জানে সেটাও কিন্তু আমাকে জানতে হবে। এক কথায় আমাকে আমার কাস্টমারদেরকে কমফোর্ট জোন দিতে হবে। কাস্টমাররা যে যেটার সাথে এঙ্গেজ আছে বা যেটাকে সবচেয়ে বেশি লাইক করে ঐরকম একটা সাপোর্ট আমাকে দিতে হবে, যে কাস্টমারকে সুবিধা দেওয়ার জন্য। আমি দেখা যাচ্ছে যেমন আমার কথা যদি আমি বলি, আমরা অনেক সময় কি করি যে নিজেরা যদি কোনো জায়গা থেকে ভালো সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমি অন্য জায়গায় চলে যাই। তার মানে কি আমার হাতে, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমার হাতে অপশন অনেক। সো আমি যেন হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে থাকি এবং এই প্রতিষ্ঠান যেন আমাকে ধরে রাখে। তো সেজন্য কি হচ্ছে আমাকে আমার মতো করে একটা ফ্যাসিলিটি প্রোভাইড করতে হবে। যেমন টেকনোলজিটা যেটা কথা বলছি, যে আমি যে টেকনোলজিটা ইউজ করতে পারি, আমাকে এমন একটা টেকনোলজি নিয়ে আসতে হবে যেন হচ্ছে আমার কাস্টমাররা সেটার সাথে কমফোর্ট থাকে। কাস্টমাররা যেন হচ্ছে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে। ওকে? ওকে।
এরপর হচ্ছে স্কেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, মানে হচ্ছে কার পরে কার পজিশন। এক কথা হচ্ছে চেইন অফ কমান্ডটা আমাকে ঠিক করতে হবে, কে চেয়ারম্যান হবে, কে এমডি হবে, কে ম্যানেজার হবে। যেমন চেয়ারম্যান কিন্তু সবাইকে অর্ডার করতে পারবে, তাই না? বাট এমডি ম্যানেজার কিন্তু সবাইকে অর্ডার করতে পারবে, কিন্তু চেয়ারম্যানকে অর্ডার করতে পারবে, ম্যানেজার চেয়ারম্যানকে রিকোয়েস্ট করতে পারবে। আবার এমপ্লয়ি কিন্তু কি করতে হবে, চেয়ারম্যান বা ম্যানেজারকে অর্ডার করতে পারবে, এমপ্লয়ি চেয়ারম্যান বা ম্যানেজারকে হচ্ছে কেউ রিকোয়েস্ট করতে পারবে, তাই না? এক কথা হচ্ছে আমার চেইন অফ কমান্ডটা, যে আমার ম্যানেজমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলো হচ্ছে আমাকে কি ঠিক করতে হবে। ওকে, সো বেসিক্যালি একজন উদ্যোক্তা হতে গেলে হচ্ছে আমাকে এই চ্যালেঞ্জগুলো যেমন ফেস করতে হতে পারে, আমাকে এই চ্যালেঞ্জগুলো কিন্তু কি সলিউশন করার কিন্তু উদ্যোগ নিতে হবে, যে চ্যালেঞ্জ বা সমস্যাগুলো আমার আসতে বা এরকম অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আসতে পারে একজন উদ্যোক্তা হতে গেলে। সো আমাকে প্রতিটা স্টেপে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমার যে সমস্যাগুলো বা আমার যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আমাকে সলিউশন করার জন্য একটা মেন্টালিটি কিন্তু রাখতে হবে। ওকে, এরপরের পয়েন্টটাতে আমি যদি যাই, উদ্যোক্তার সম্ভাবনা এবং প্রণোদন। মানে একজন উদ্যোক্তা কি করে লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসছে, যে মানুষের জীবনযাত্রা পরিবর্তন নিয়ে আসছে, মানুষ যে অনিশ্চয়তার মুখে এগিয়ে যাচ্ছিল সেটা থেকে রোধ করছে। যেমন আমি আমার ফ্রেন্ড মিলে যে উদ্যোগ নিয়েছি বাজার করার জন্য, তার মানে কি হচ্ছে আমরা বাজারে মানুষজন বাজারে গেলে কি হতো, যেমন হচ্ছে একটা করোনা হওয়ার পসিবিলিটি ছিল। আমি কি করছি, মানুষজনকে ওই যে করোনা হওয়ার পসিবিলিটি থেকে মানুষকে সরিয়ে আনছে, মানে কি মানুষের মধ্যে একটা অনিষ্টার মুখে যে এগিয়ে যাওয়া, সেটা থেকে আমি মানুষকে রক্ষা করছি। ওকে, এরপর হচ্ছে টিম করা, যে সঠিক টিম করা মানে হচ্ছে গুড টিম মেম্বার বা হেলথ স্মার্টনেস, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, যে একজন গুড টিম মেম্বার বা গুড এমপ্লয়ি কিন্তু কি আমার একজন উদ্যোক্তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে মূলধন ব্যবস্থাপনা। মূলধন ব্যবস্থাপনা বলতে যে আমি আমার উদ্যোগে কোন জায়গায় কত টাকা ইনভেস্টমেন্ট করব, কিভাবে আমি ইনভেস্টমেন্ট করব, কোন জায়গায় কত টাকা আমার লাগবে, এই জিনিসগুলোকে একটা প্রপার ওয়েতে নিয়ে সেটাকে বলা হচ্ছে মূলধন ব্যবস্থাপনা। ওকে, এগুলো হচ্ছে বেসিক্যালি একজন উদ্যোক্তা, এগুলোর মাধ্যমে একজন উদ্যোক্তা তার সম্ভাবনা এবং প্রণোদন সৃষ্টি করে। ওকে, ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি, মোবাইল নাম্বার ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো উদ্যোক্তা হওয়ার জন্য বা যে কোনো সাপোর্টের জন্য আমি অলওয়েজ সবাইকে, মানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রাজি। ওকে, সো কোনো কোয়েশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকলে হচ্ছে আপনারা আমার সাথে আমার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা ফেসবুকে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।